সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। বামন হরিণ বা মাউস ডিয়ার পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র খুরওয়ালা স্তন্যপায়ী প্রাণী। নামের সাথে হরিণ থাকলেও এটি হরিণ পরিবারের সদস্য নয়, বরং এটি প্রাচীন প্রাণীগোষ্ঠীর অন্তর্ভুক্ত। মাত্র ২০ থেকে ২৫ সেন্টিমিটার উচ্চতার এই প্রাণীটি খুবই লাজুক ও নিশাচর। এরা বীজ ছড়ানোর মাধ্যমে বন পুনর্জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একসময় বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বনে এদের দেখা গেলেও বন ধ্বংস এবং নির্বিচারে শিকারের কারণে এটি এখন বাংলাদেশ থেকে বিলুপ্ত। বিশ্বের অন্যান্য দেশে এদের কিছু প্রজাতি টিকে থাকলেও সেগুলো প্রায় বিপন্নের পথে। প্রকৃতির রহস্যময়ী এই প্রাণীদের নিয়ে বিস্তারিত চলুন শুনে আসি। একসময় বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের গভীর জঙ্গলে ছিল এক বিস্ময়কর প্রাণীর পদচারণা। উচ্চতায় ছিল মাত্র ২০ থেকে ২৫ সেন্টিমিটার এবং ওজন ছিল ২ থেকে ৫ কেজি। স্থানীয় বাসিন্দারা এটিকে বামন হরিণ বা মাউস ডিয়ার হিসেবে জানত। এই প্রাণীটি এতটাই ছোট ছিল যে বনের গভীর ঝোপঝাড়ের মধ্যেও খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারত। কিন্তু আজ সেই লুকানো রত্নটি বিলুপ্ত। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে বন উজাড়, কৃষিজমির বিস্তার আর নির্বিচারে শিকারের কারণে এদের সংখ্যা দ্রুত কমতে থাকে। এদের ক্ষুদ্র আকারের জন্য এরা খুব সহজে শিকারীদের ফাঁদে ধরা পড়ত। ১৯৮০ দশকের পর থেকে আর কোথাও এদের দেখা যায়নি। সেই থেকে বামন হরিণ একটি বিলুপ্ত প্রজাতি। বামন হরিণের নামের মধ্যে হরিণ থাকলেও এটি আসলে সত্যিকারের হরিণ নয়। এটি ট্রাঙ্গুলিডাই নামক এক প্রাচীন স্তন্যপায়ী পরিবারের সদস্য, যাদের বিবর্তনীয় ইতিহাস প্রায় ৩ কোটি বছর পুরনো। এদের শিং থাকে না, তবে পুরুষদের মুখে থাকে ছোট ও ধারালো ক্যানাইন দাঁত, যা নিজেদের মধ্যে লড়াই বা এলাকা রক্ষার কাজে ব্যবহৃত হয়। লম্বায় ৪০-৫০ সেন্টিমিটার হলেও এরা অবিশ্বাস্য দ্রুত গতিতে দৌড়াতে পারে। এদের পাকস্থলী গরু বা হরিণের মতো বহুকোষী, যা উদ্ভিদজাত খাবার হজমে সাহায্য করে। এরা কচি পাতা, ফল, ফুল এবং মাটিতে পড়ে থাকা ফলের রস খেয়ে থাকে। গবেষণায় দেখা গেছে এরা বনের মধ্যে বিভিন্ন গাছের বীজ ছড়িয়ে দিয়ে বন পুনর্জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বামন হরিণ খুব লাজুক ও নিশাচর। দিনের বেলায় এরা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকে এবং রাতের আধারে খাবারের সন্ধানে বের হয়। বিপদ টের পেলে এরা দ্রুত পালিয়ে যায় এবং ছোট আকারের কারণে সহজে ঘন গুল্মের মধ্যে লুকিয়ে পড়ে। এদের নীরব চলাফেরা শিকারী প্রাণীদের নজর এড়াতে সাহায্য করে। বিশ্বের অন্যান্য দেশ যেমন ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় এখনও বামন হরিণের কয়েকটি প্রজাতি টিকে আছে। তবে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ IUCN এর তালিকা অনুযায়ী এদের কিছু প্রজাতি বিপন্ন বা প্রায় বিপন্ন অবস্থায় রয়েছে।
বেইজিংয়ে একসময় বিলুপ্ত হয়ে যাওয়া মিলু হরিণ এখন আবার ফিরে এসেছে। পিয়ারে ডেভিডস ডিয়ার নামে পরিচিত এই প্রাণীটি ৪০ বছর আগে যুক্তরাজ্য থেকে চীনে ফিরিয়ে আনা হয়েছিল। বৈজ্ঞানিক প্রজনন এবং সংরক্ষণের মাধ্যমে এদের সংখ্যা এখন ১৪,০০০ ছাড়িয়েছে। এই হরিণ জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে চীন জুড়ে এদের সংরক্ষণের জন্য অনেক কেন্দ্র স্থাপন করা হয়েছে। বেইজিংয়ের শহরতলির ইয়ংতিং নদীর তীরে আরামসে ঘাস খাচ্ছে মিলু হরিণের একটি দল। কাছাকাছি জলে তাদের ছানারা খেলছে। একসময় এই দৃশ্য প্রায় অসম্ভবই ছিল, কারণ মিলু হরিণকে চীনে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। ৪০ বছর আগে যুক্তরাজ্য থেকে ২২টি মিলু হরিণ চীনে ফেরত আনা হয়, যা এই প্রজাতিকে আবার ফিরিয়ে এনেছে। তখন থেকে কৃত্রিম প্রজনন এবং বনে ছাড়ার মাধ্যমে এ হরিণের সংখ্যা ১৪,০০০ ছাড়িয়েছে। সম্প্রতি এমনটা জানালেন বেইজিং মিলু ইকোলজিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক বাইচিয়াত্ত। মিলু হরিণ পিয়ার ডেভিডস ডিয়ার নামেও পরিচিত। এটি চীনের স্থানীয় প্রজাতি। এদের বিশেষ বৈশিষ্ট্য ঘোড়ার মতো মুখ, গাধার মতো লেজ, গরুর মতো খুর এবং হরিণের মতো শিং। এ কারণে এদের সিবুসিয়াং বা চারটির মধ্যে কোনোটির মতো নয় নামে ডাকা হয়। চিং রাজবংশের শেষ দিকে অর্থাৎ ১৬৪৪ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত মিলু হরিণ ছিল বিরল। তবে ১৯ শতকের শেষের দিকে ইয়ংতিং নদীতে বন্যা হলে রাজবাড়ির প্রাচীর ভেঙে যায় ও হরিণরা পালানোর সুযোগ পায়। পরে অবশ্য ওরা স্থানীয়দের শিকার হয়ে যায়। ১৯০০ সালের দিকে চীনে এদের বিলুপ্তি ঘটে। দীর্ঘ প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার পর চীন যুক্তরাজ্য থেকে মিলু হরিণ ফিরিয়ে আনে। ১৯৮৫ সালের আগস্টে ছিল ৭৭টি মিলু হরিণ। ৩ দফায় নানহাইচি এবং চিয়াংশু প্রদেশের ইয়ানছেং শহরে আনা হয়। মিলু হরিণের সংরক্ষণে বৈজ্ঞানিক অগ্রগতি যেমন রোগ নিয়ন্ত্রণ, প্রজনন এবং জিনগত গবেষণায় সফল হয়েছেন চীনা বিজ্ঞানীরা। বৈচিত্র্য রক্ষার জন্য মিলু হরিণের জন্য একটি জেনেটিক রিসোর্স ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। চীন বর্তমানে ২৬টি প্রদেশীয় অঞ্চলে ৯৫টি মিলু হরিণ সংরক্ষণ কেন্দ্র স্থাপন করেছে এবং জাতীয় মিলু সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন শরৎকাল, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, চারদিকে মৃদুমন্দ হাওয়া আর কাশফুলের দোল। প্রকৃতিতে ছড়িয়ে থাকে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় সবুজের গুরুত্ব। শরৎকালেও আমরা চাইলে আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে পারি এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি। পাশাপাশি আশেপাশে পানি নিষ্কাশন ঠিক রাখা ও মশার বংশবিস্তারে বাধা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনি মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।